নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ২৫শে বৈশাখ। এই ২৫শে বৈশাখের পূর্ণ লগ্নে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝে নেবার চেষ্টা করব তাঁর একটি সৃষ্টির মধ্য দিয়ে, একটি প্রবন্ধের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্য গ্রন্থের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে মেঘদূত। এই মেঘদূত প্রবন্ধটিকে আমরা আগেও আলোচনা করেছি। আজকে আরও একবার এই বিশেষ দিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে, একজন কবিকে, একজন লেখককে, একজন প্রাবন্ধিককে, একজন স্রষ্টাকে বুঝে নেবার চেষ্টা করব। তার সৃষ্টির যে গভীরতা তাকে বুঝে নেবার চেষ্টা করব তার এই মেঘদূত প্রবন্ধের মধ্য দিয়ে। কারণ আমরা জানি কবিকে তো তার জীবনচরিতে পাওয়া যায় না, কবিকে জানতে হয়, একজন স্রষ্টাকে জানতে হয় তার সৃষ্টির মধ্য দিয়ে। আজকে আমরা সেই চেষ্টাই করব। প্রথমেই বলি যে রবীন্দ্রনাথ মানুষটা গল্প লিখছেন, কবিতা লিখছেন, নাটক লিখছেন, আবার প্রবন্ধ লিখছেন। শুধু বাংলা সাহিত্য বললে ভুল হবে, পাশ্চাত্য সাহিত্যেও রবীন্দ্রনাথের মতো প্রতিভাধর মানুষ বোধহয় খুব কম জন্মেছেন। এই রবীন্দ্রনাথ মানুষটা আলাদা করে তার একটা বলতে পারা যেতে পারে তার যে সৃষ্টি প্রতিভা সেটাকে, তার স্বাক্ষরকে রেখেছেন কিন্তু তার প্রবন্ধের মধ্যে। যদিও আমাদের কাছে রবীন্দ্রনাথ মানেই কবি রবীন্দ্রনাথ, নাটককার রবীন্দ্রনাথ, কিন্তু প্রাবন্ধিক রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্লেষণী দক্ষতা সেটা একটা অন্য মাত্রা দাবি করে। আসলে একটা জিনিস আমাদেরকে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, রবীন্দ্রনাথ লোকটার মধ্যে, মানুষটার মধ্যে একটা মাস্টারি সত্তা কাজ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রাচীন সাহিত্য গ্রন্থের যে প্রবন্ধগুলো লিখছেন, সেই প্রবন্ধগুলো লিখতে গিয়ে একজন শিক্ষক রবীন্দ্রনাথকে আমরা পাই, একজন গবেষক রবীন্দ্রনাথকে আমরা পাই। এই যে শিক্ষক, গবেষক, এই শব্দগুলোকে আমরা কেন ব্যবহার করছি, তার একটা কারণ হচ্ছে, একজন শিক্ষকের কাজ কি না, তিনি ছাত্রদের কাছে কোনো একটি পাঠ্য গল্প, কবিতা, নাটক যাই হোক তাকে বিশ্লেষণ করে দেখান, চরিত্রগুলোকে বিশ্লেষণ করেন, তার সমস্যাটাকে বিশ্লেষণ করেন, এবং সেই লেখাটি যে সময়ে লেখা হোক বর্তমান দিনে তার কোনো প্রাসঙ্গিকতা আছে কি না সেটাকে বিশ্লেষণ করেন, বর্তমান সময়ে তার একটা তাৎপর্য তৈরি করবার চেষ্টা করেন। একজন গবেষকের কাজও তাই। তিনিও তার গবেষণার মধ্য দিয়ে, যখন সাহিত্যের গবেষক তিনি হন, তখন তিনি কোনো একজন লেখকের সৃষ্টির মধ্য দিয়ে তার সৃষ্টির মূল জায়গাটাকে, বিষয়টাকে, তাৎপর্যটাকে, সমাজ ভাবনাটাকে, নানা দিককে তিনি অ্যানালাইসিস করে দেখান। রবীন্দ্রনাথের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন একদিকে গল্পকার, নাটককার, ঔপন্যাসিক, কবিতা হিসাবে তাঁর সৃষ্টি তো অমূল্য, কিন্তু প্রাবন্ধিকের জায়গায় রবীন্দ্রনাথের একটা বড় ভূমিকা হচ্ছে সাহিত্য সমালোচনা, যেখানে একজন মাস্টারমশাই রবীন্দ্রনাথকে আমরা খুব করে পাই। তিনি যেন আমাদেরকে সাহিত্য কেমন করে বিশ্লেষণ করতে হয় তার একটা পাঠ দিলেন। এবং আমাদের এই আলোচ্য প্রাচীন সাহিত্য গ্রন্থের মেঘদূত প্রবন্ধটাকে সেই প্রেক্ষাপটে কিন্তু বিচার করতে হবে। আসলে মেঘদূত নামটা থেকেই আমরা বুঝতে পারছি রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধে কালিদাসের যে মেঘদূত বলে কাব্য আছে সেই মেঘদূতকে তিনি ব্যাখ্যা করছেন। এবং এই ব্যাখ্যা একদিকে কালিদাসের কালের ভারতবর্ষকে সন্ধান, অন্যদিকে সেই ভারতবর্ষ থেকে আজকের ভারতবর্ষের বিচ্ছিন্নতা এবং বর্তমান দিনে প্রতিটি মানুষের সঙ্গে প্রতিটি মানুষের যে বিচ্ছিন্নতা, দুটো জায়গাকেই তিনি কি চমৎকারভাবে যেন একটা বলা যেতে পারে ওই মেঘদূত কাব্যের যক্ষের সঙ্গে যক্ষ প্রিয়ার যে দূরত্ব, যে বিচ্ছিন্নতা, যে ব্যবধান, সেই যে বিচ্ছেদের কষ্টটা, দূরত্বের যে যন্ত্রণাটা, সেটাকে তিনি চমৎকারভাবে যেন প্রাচীন ভারতবর্ষ থেকে আজকের ভারতবর্ষ এবং আজকের ভারতবর্ষের প্রেক্ষাপটে প্রতিটি মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতা, একাকিত্বের যন্ত্রণা, তাকে যেন তিনি ওই যক্ষ আর যক্ষপ্রিয়ার দূরত্বের আশ্রয়ে ওই বিষয়টিকে সামনে রেখে যেন তার আধারে আজকের সমস্যাকে দেখাচ্ছেন, প্রাচীন ভারতবর্ষ থেকে আজকের ভারতবর্ষের বিচ্ছিন্নতাকে দেখাচ্ছেন, যেখানে যক্ষ আর যক্ষপ্রিয়ার দূরত্বটা একটা উপাদান হয়ে যাচ্ছে, সেই উপাদানকে কাজে লাগাচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর।
ফলে এই প্রবন্ধ আসলে কালিদাসের কাব্যের যেন একটা বলা যেতে পারে পুনর্নির্মাণ, একটা নতুন তাৎপর্য, নতুন প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে সেখানে। আমরা একটু আগে একটা কথা বলছিলাম, মাস্টার মশাই রবীন্দ্রনাথ ঠাকুর, সমালোচক রবীন্দ্রনাথ ঠাকুর। এই সমালোচনা সাহিত্যের ধারাটা আমাদের বাংলা সাহিত্যে মোটামুটিভাবে যার হাত ধরেই সূচিত হয়েছিল বা একটা তিনি একটা তার মানদণ্ড তৈরি করে দিয়েছিলেন, সেই লোকটা হচ্ছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু তারপরে সমালোচনা যে কোন স্তরে পৌঁছতে পারে, একজন সমালোচক যে একটি সৃষ্টিকে নতুন প্রাণে তাকে প্রতিষ্ঠিত করতে পারেন, সেই জায়গাটাকে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছেন। পাশ্চাত্য তাত্ত্বিকেরা তো বলেন যে লেখকেরা যখন সৃষ্টি করেন আর সমালোচকেরা বা গবেষকেরা যখন সেটাকে মানে পাঠক যখন সেটা পড়েন, তখন লেখকের মৃত্যু হয়, পাঠক তাকে নতুন করে নতুন তাৎপর্যে তাকে নতুন প্রাণ দেন। তো সেই জায়গাটাই কিন্তু আমরা লক্ষ্য করব। এই প্রসঙ্গে একটু বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো সাহিত্য আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কিছু লেখেন, তিনি নিজেই তার লেখার একটা ব্যাখ্যা দেন। কেন ব্যাখ্যা দেন? এই যে রবীন্দ্রনাথের মধ্যে একটা মাস্টারমশাই সত্তা কাজ করে, একটা সমালোচক সত্তা কাজ করে। তাই যখন আমরা রবীন্দ্রনাথের নাটক, বিশেষত তার রক্তকরবীর মতো নাটক পড়তে যাই, এই নাটক তত্ত্বপ্রধান, এই রকম নানা মন্তব্যে এই নাটক নিয়ে অনেক সমস্যা আছে। ফলে এই নাটক অভিনয় করা নিয়েও একটা দীর্ঘ বলতে পারি বিলম্ব কাজ করেছে। অনেক পরে এই নাটককে সেই শম্ভুমিত্র পর্যন্ত অপেক্ষা করতে হলো, তার আগে বিচ্ছিন্নভাবে একটা দুটো চেষ্টা নিশ্চয়ই আছে। কিন্তু শিশির ভাদুরীর মতো অভিনেতা বা নাট্য পরিচালক সেই নাটক অভিনয় করবেন বলে ঠিক করেও কিন্তু অভিনয় করলেন না। আসলে এই নাটকগুলোর মধ্যে একটা তত্ত্ব সত্যি আছে। নাটকগুলো প্রথাগত পেশাদারি থিয়েটারে যে ধরনের নাটক অভিনীত হয় তার থেকে আলাদা। ফলে যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই নাটকগুলোকে বুঝে নেবার জন্য প্রাথমিকভাবে একটা খসড়া করে দিলেন। সেই নাটকের মধ্যে কি আছে কি নেই, কি তিনি বলতে চাইলেন, সেখানে কেমন করে যন্ত্র সভ্যতার সঙ্গে কৃষি সভ্যতার দ্বন্দ্বটা কাজ করছে, রবীন্দ্রনাথ কিন্তু ধরিয়ে দিলেন। তিনি খুব সহজভাবে নাটকটাকে দেখার জন্য আমাদের কাছে আবেদন রাখলেন। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নিজে রক্তকরবী লিখছেন, আবার সেই নাটকের একটা ব্যাখ্যাও ছোট করে আমাদেরকে দিয়ে দিচ্ছেন। রামায়ণের সীতাহরণের প্রসঙ্গ সব কিছু আনছেন। আজকের কৃষিভিত্তিক সভ্যতাকে পুঁজিবাদী সভ্যতা কেমন করে গ্রাস করছে, সেটাকে রামায়ণের সীতা অপহরণের আধারে দেখাবার চেষ্টা করছেন। এটাই রবীন্দ্রনাথ ঠাকুর, যে তিনি একটা সবসময় একটা সত্তাকে বহন করেন, যেটা হচ্ছে একটা মাস্টারমশাই সত্তা, একটা সমালোচক সত্তা। তো যাই হোক, আজকে আমরা যে প্রবন্ধটি নিয়ে কথা বলছি, এটা রবীন্দ্রনাথের নিজের কোনো সৃষ্টিকে নিয়ে নয়। এটা রবীন্দ্রনাথ করছেন যাকে নিয়ে তিনি আমাদের ভারতীয় সাহিত্য, বাংলা সাহিত্য তথা ভারতীয় সাহিত্যের যে ধারা, প্রেমমূলক কাহিনী কাব্যের যে ধারা, গীতিকাব্যের যে ধারা, সেই ধারার আদি কবি রূপে তাকে আমরা চিহ্নিত করে থাকি অনেক সময়। সেই কালিদাসের লেখা মেঘদূত বলে যে কাব্যটি আমরা জানি, যে কাব্য প্রেমের কাব্যরূপে আমাদের সকলের কাছেই খুব পরিচিত কাব্য, এবং আমরা সেই কাব্য পাঠ করি ছাই নাই করি, কিন্তু কাব্যের মূল বিষয়বস্তুটুকু আমরা কম বেশি জানি। আমরা বাংলা সাহিত্য পড়তে গিয়ে সংস্কৃত সাহিত্যের যে ভূমিকা বা মর্যাদা বা দাবি আমাদের বাংলা সাহিত্যের উপর রয়েছে, তার প্রভাব, সেটাকে কখনো অস্বীকার করতে পারি না। যেমন আমাদের বৈষ্ণব পদাবলীর কথা বলতে গিয়ে আমাদেরকে জয়দেবের কথা মনে করতে হয়, তেমনি আমাদের বলা যেতে পারে প্রেমমূলক কাহিনী কাব্যের ধারায় কালিদাসের অবদানকে কিন্তু আমাদেরকে স্বীকার করতেই হয়। যাই হোক, এই যে কালিদাসের মেঘদূত কাব্য, সেই কাব্যকে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর মতো করে এই প্রবন্ধের মধ্যে ব্যাখ্যা করছেন যে মেঘদূতের মধ্যে কি আছে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধের মধ্যে আমাদের মেঘদূত কাব্যটাকে তিনি কোন চোখে দেখেন, কিভাবে তিনি মেঘদূতের মধ্যে তিনি কি সন্ধান করছেন, সেগুলোকে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বলার উদ্দেশ্যটা এটাই যে এই মেঘদূত কাব্যের আধারে আমাদেরকে প্রাচীন ভারতবর্ষকে সন্ধান করতে হবে। এই মেঘদূত আমাদের কাছে প্রাচীন ভারতবর্ষকে চিনে নেবার একটা উপায়। এই প্রসঙ্গে আমরা বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আমাদের যারা পুরনো লেখক রয়েছেন, আমাদের ভারতীয় যারা লেখক আছেন,
তাঁদের মধ্যে সবথেকে বেশি রবীন্দ্রনাথ ঠাকুরকে যিনি প্রভাবিত করেছিলেন তিনি কিন্তু কালিদাস। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাসকে কিভাবে দেখতেন? রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে প্রাচীন ভারতবর্ষের যা কিছু ঐতিহ্য, যা কিছু আঁতের কথা, তার আত্মার কথা, তার অন্তরের কথা, সবটাই কালিদাসের লেখার মধ্যে আছে। কালিদাস তাঁর সৃষ্টির মধ্যে প্রাচীন ভারতবর্ষকে ধারণ করে আছেন, প্রাচীন ভারতবর্ষের মানুষের প্রত্যাশার জগৎটাকে ধারণ করে আছেন। তিনি মেঘদূত প্রবন্ধটার মধ্যে যে মেঘদূত কাব্যের ব্যাখ্যা দিয়েছেন, সেখানে আসলে তিনি ওই মেঘদূত কাব্যের মধ্যে আমাদেরকে দেখাতে চাইছেন যে আসো দেখো এই কাব্যের মধ্যে কেমন করে আমরা কালিদাসের কালের ভারতবর্ষকে আমরা পাই, সেই ভারতবর্ষ কেমন ছিল সেটাকে আমরা দেখতে পাই। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর সেই প্রাচীন ভারতবর্ষ থেকে আজকের ভারতবর্ষ যে অনেকটা বিচ্ছিন্ন। ভারতবর্ষ মানেটা কি? ভারতবর্ষ তো একখণ্ড জমি নয়, একটু মাটি নয়। ভারতবর্ষ মানে ভারতবাসী, মানুষ। সেই প্রাচীন ভারতবর্ষ থেকে আজকের ভারতবর্ষ কেমন করে বিচ্ছিন্ন হয়ে গেল, এবং আজকের প্রতিটি মানুষের থেকে প্রতিটি মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতা, এই যে আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে কিংবা গোটা বিশ্বে প্রতিটি মানুষের সঙ্গে প্রতিটি মানুষের যে বিচ্ছিন্নতার যন্ত্রণা, একাকিত্বের যন্ত্রণা, যে বিরহ বেদনা, রবীন্দ্রনাথ ঠাকুর যেন মেঘদূতের আধারে ওই যক্ষ আর যক্ষ প্রিয়ার যে দূরত্ব, সেই দূরত্বের আধারে সেটাকেও তিনি সন্ধান করছেন। অর্থাৎ একদিকে তিনি প্রাচীন ভারতবর্ষকে সন্ধান করছেন, সেই সূত্রে আজকের ভারতবর্ষের সঙ্গে প্রাচীন ভারতবর্ষের যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, সেই দূরত্বটাকে তিনি আমাদেরকে দেখাচ্ছেন, সেই বিচ্ছেদ বেদনাটাকে তিনি দেখাচ্ছেন। আর অন্যদিকে আজকের ভারতবর্ষে, আজকের গোটা বিশ্বে প্রতিটি মানুষের সঙ্গে প্রতিটি মানুষের যে বিচ্ছিন্নতার যন্ত্রণা, সেটাকে তিনি দেখাচ্ছেন। এবার আমরা বিষয়টাকে একটু বুঝে নিই আরও ডিটেলে। আমরা আগে একটু বুঝে নিই যে কালিদাসের মেঘদূত কাব্যে কী আছে। কালিদাসের কাব্যের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় সন্ধান করেন প্রাচীন ভারতবর্ষকে, ভারতবর্ষের আঁতির কথাকে। কালিদাসের কাব্যের মধ্য দিয়ে তিনি দেখতে চান প্রেমকে কোন চোখে কালিদাস দেখতেন, যেটা হয়তো ভারতবর্ষের বাণী। প্রেম সম্পর্কে ভারতবর্ষের আঁতের কথা, কালিদাসের আঁতের কথা, কালিদাসের নিজের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নিজস্বভাবে তাঁর যে সৃষ্টির জগৎ, সেই সৃষ্টির জগতের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখতে পাবো যে তিনি কিন্তু কালিদাসের কাব্যের দ্বারা দারুণভাবে প্রভাবিত, এবং বিশেষত কালিদাসের যে প্রেম তত্ত্ব বা প্রেম দর্শন, সেটা কিন্তু রবীন্দ্রনাথকে খুব করে প্রভাবিত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাসের সৃষ্টির মধ্যে যে প্রেম তত্ত্বটাকে খুঁজে পেয়েছেন, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন কালিদাস আসলে বিশ্বাস করতেন যে প্রেমের সার্থকতা ভোগে নয়, ত্যাগে। প্রেমকে যদি তার সমাজ ক্ষেত্র থেকে, তার কর্তব্য থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, তাহলে প্রেম কখনো নিজের রসদ বা নিজের পুষ্টির উপাদান নিজে থেকে যোগান দিতে পারে না। অর্থাৎ প্রেমের সার্থকতা সেখানেই যেখানে তা আত্মস্বার্থ বিসর্জিত হয়, আত্মস্বার্থ যেখানে কাজ করে না, যেখানে প্রেমের মধ্যে প্রেমিককে ঘিরে বা প্রেমিকাকে ঘিরে তার ভাবনা এবং সমাজের প্রতি, মানুষের প্রতি একজনের দায়িত্ব, এই দুটোর মধ্যে যেখানে ব্যালেন্স রক্ষিত হয়, সেটাকেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন কালিদাসের আদর্শ। অর্থাৎ কালিদাস মনে করেন যে প্রেমের সার্থকতা সেখানেই যেখানে তা বৃহত্তর মানুষের কল্যাণের সঙ্গে জড়িয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বারবার কালিদাসের কাব্য, কালিদাসের নাটক, তার মধ্য দিয়ে এই কালিদাসের প্রেম সম্পর্কিত ভাবনাটাকে সন্ধান করেছেন। যেমন অভিজ্ঞান শকুন্তলমের যে নাটকটি, তার বিষয় নিয়েও তিনি কিন্তু এই প্রাচীন সাহিত্যে একটি প্রবন্ধ লিখেছেন, যার নাম শকুন্তলা, যেখানে দুর্বাসা মুনি যখন শকুন্তলাকে অভিশাপ দিচ্ছে, তার একটাই কারণ ব্যাখ্যা করছেন আমাদের রবীন্দ্রনাথ, যে এই অভিশাপ আসলে তার প্রাপ্য ছিল। মানুষকে ভুল করলে প্রায়শ্চিত্তের পথে হাঁটতে হয়। এটা শুধুমাত্র দুর্বাসার অভিশাপ নয়, এটা আসলে ন্যায় নীতি আদর্শের খাঁড়া, এটা আসলে সমাজ ধর্মের খাঁড়া, এটা আসলে কালের খাঁড়া। আসলে এই কাব্যে আমরা দেখতে পাই, নাটকে আমরা দেখতে পাই যে আমাদের যে শকুন্তলা দুষ্যন্তকে বিবাহ করার পর দুষ্যন্ত যখন তার আশ্রমে তার রাজপ্রাসাদে ফিরে গেছেন, তখন আশ্রমে রয়েছেন কি? শকুন্তলা। কর্ণমুনির আশ্রম। কর্ণমুনি তখন আশ্রমে ছিলেন না, অতিথি সৎকারের দায়িত্ব দিয়েছিলেন কার উপর? এই শকুন্তলার উপর। কিন্তু দুষ্যন্তকে হারিয়ে দুষ্যন্ত যখন রাজপ্রাসাদে ফিরে গেছে, তখন তার চিন্তায় এতটাই মুশকুল যে উপস্থিত মুনি
ঋষি দুর্বাসাকে তিনি বুঝতেই পারলেন না। এই যে কর্ণমুনির অনুপস্থিতিতে দুর্বাসার মতো অতিথির উপস্থিতি তিনি জানতে পারলেন না, ফলে তিনি অভিশাপগ্রস্ত হলেন। আসলে কালিদাস সেখানে দেখাতে চাইছেন যে যে প্রেম আত্মস্বার্থ দ্বারা পরিচালিত, যা তার ডিউটি বা কর্তব্যর প্রতি নিজেকে সে মনোনিবেশ করে না, সেখানে প্রেমের মধ্যে কল্যাণ থাকে না। সেই কল্যাণ ধর্ম থেকে তার বিচ্ছিন্নতারই যেন একটা রূপক আস্তরণ বা রূপক একটা উপস্থাপনা এই কালিদাসের কাব্যে এই বলা যেতে পারে দুর্বাসার দ্বারা শকুন্তলার অভিশাপগ্রস্ত হওয়া, যে যার চিন্তায় আমার মতো ঋষির উপস্থিতি তুমি জানতে পারলে না, তাকে মনে করিয়ে দিলেও সে মনে করতে পারবে না। এটাই কিন্তু আর একভাবে আমরা দেখতে পাবো এই মেঘদূত কাব্যেও। সেখানেও আমরা দেখতে পাচ্ছি কি বিষয়টা আছে না, কোনো এক যক্ষ কর্তব্যকর্মে অবহেলার ফলে প্রভু কর্তৃক রামগিরি পর্বতে নির্বাসিত ছিল। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে কোথাও যেন তিনি তার প্রভুর দায়িত্ব বা কর্তব্য থেকে বিচ্যুত হয়েছেন তার প্রিয়ার চিন্তায়, ফলে তাকে নির্বাসিত করা হচ্ছে। এই অবস্থায় আষাঢ়ের প্রথম মেঘ দেখে তার মনটা হু হু করে ওঠে। মেঘ আমাদের কাছে সবসময়ই একটা প্রিয় মিলনের অনুকূল পরিবেশ তৈরি করে। মেঘ মানেই বৃষ্টি, একটা সম্ভাবনা, একটা রোম্যান্টিক পরিবেশ। এবার রোম্যান্টিক পরিবেশ মানে কি, যিনি তার প্রিয়তম বা প্রিয়তমার সান্নিধ্যে আছে তাদের ক্ষেত্রে মেঘ বৃষ্টি এটা একটা রোম্যান্টিক পরিবেশ তৈরি করে, তাদের মিলনের আনন্দটাকে আরও ঘনীভূত করে, একটা চমৎকার বলা যেতে পারে উদ্দীপন বিভাব রূপে কাজ করে। কিন্তু যদি সেই সময়ে অর্থাৎ এই মেঘ বৃষ্টির দিনে এমন রাত্রিতে যদি প্রিয়তমকে বা প্রিয়তমাকে কাছে না পায়, তার অবস্থান যদি অনেকটা দূরে থাকে, তাহলে কি হয় না, এই প্রিয় মিলনের প্রিয় মিলনের ক্ষণটুকু আরও বেদনায় ভারাক্রান্ত হয়। আমরা যখন বিদ্যাপতির একটা পদ পড়ি যে এসো কি হামারি দুঃখের নাই ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এই যে রাধা এতদিন কৃষ্ণকে তিনি প্রায় ভুলেই ছিলেন, বা কৃষ্ণের বিরহ ব্যথা তার মধ্যে অতটা প্রবল হয়ে দেখা দেয়নি। কিন্তু যখন ভাদ্র মাস, প্রবল বর্ষণ, এই সময় চারিদিকে ভিকের ডাক, তখন রাধার নিজের হৃদয়ের শূন্যতা, মন্দিরের শূন্যতা যেন বেশি করে প্রকট হয়। কৃষ্ণ বিরহে তার শূন্যতা যেন দ্বিগুণ হয়ে যায়, যে দ্বিগুণ শূন্যতার কথা, বিরহের কথা, বেদনার কথা তিনি উচ্চারণ করছেন, ঘোষণা করছেন। এই যে বিষয়টা, এগুলো থেকে আমরা বুঝতে পারি যে একটা বৃষ্টি বাদলের দিন, একটা মেঘ আমাদের কাছে প্রিয় মিলনের যেমন একটা মুহূর্ত তৈরি করে, তেমনি যদি প্রিয় মিলনের মুহূর্তটা প্রিয়তমের সঙ্গে বা প্রিয়তমার সঙ্গে মিলনের পরিবেশ থাকা সত্ত্বেও যদি মিলিত হবার পথে বাধা থাকে, তাহলে সেই প্রিয়তমকে হারানোর বেদনাটা আরও বেশি ঘনীভূত হয়। তাই কোনো এক যক্ষ তার প্রভু দ্বারা নির্বাসিত ছিল রামগিরি পর্বতে। এবার তার প্রিয়তমা অলকাপুরীতে রয়েছে। এবার আষাঢ়ের প্রথম মেঘ দেখে তার প্রিয়তমার কথা মনে পড়ল। তখন কি করলো, সে মেঘকেই বার্তা পাঠাতে ব্যবহার করলো। এই যে মেঘ আকাশপথে ভেসে যাচ্ছে, সেই সূত্রে প্রাচীন ভারতবর্ষের নদ নদী, গিরি পর্বত এবং বিভিন্ন নগর নগরীগুলোর কথা আমাদের কাছে কালিদাস তুলে ধরছেন। প্রাচীন জনপদগুলো, প্রাচীন নদ নদীগুলো এবং বিভিন্ন পর্বতমালার কথা আমাদের কালিদাস বলছেন। প্রাচীন ভারতবর্ষের মানুষের কথা বলছেন, তাদের প্রতিদিনের জীবনযাত্রাকে আমাদের কাছে তুলে ধরছেন। তো এই যে কাব্যটা, রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকেই কেমন করে ব্যাখ্যা করছেন, সেটাই হচ্ছে লক্ষ্য করবার বিষয়, যেটা তাঁর প্রাচীন সাহিত্য গ্রন্থের এই মেঘদূত প্রবন্ধের মধ্যে আছে। প্রথমেই বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমত এই যে মেঘদূত কাব্যটাকে আমরা কথা বললাম, যে কাব্যের মধ্যে তাহলে কি আছে আমরা বুঝে নিলাম, যে কোনো এক যক্ষ তার প্রভুর দ্বারা তার কর্তব্যকর্মে অবহেলার জন্য রামগিরি পর্বতে নির্বাসিত, তাঁর স্ত্রী, তাঁর প্রিয়তমা অলকাপুরীতে রয়েছে। এবার আষাঢ়ের প্রথম মেঘ দেখে তার চিত্ত চঞ্চল হয়ে উঠল, তখন সে মেঘকেই বার্তা পাঠাতে নিয়োগ করলো। আসলে মেঘকে বার্তা পাঠানোটা এখানে রূপক। মেঘ কখনো বার্তা পাঠাতে পারে না। মেঘ মানে কি, যে চলমান, যে থেমে থাকে না, যে সর্বত্রগামী। আসলে কালিদাস এখানে দেখাতে চাইছেন যে যক্ষ তার প্রিয়ার কাছে যেতে পারবে না বলে, সশরীরে যেতে পারবে না বলে সে কল্পনার মেঘকে সেখানে পাঠিয়ে দিল। অর্থাৎ কল্পনায় তো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায়
একটা বন্দি জীবন থেকে একটা মুক্ত জীবনে, আমার এই ঘরের চার দেওয়ালের বন্দি অবস্থা থেকে বাইরের ওই পাহাড়টার ওপারের গ্রামটাতে আমি অনায়াসে যেতে পারি। ফলে কালিদাস আসলে মেঘ শব্দটার মধ্য দিয়ে এখানে আসলে কল্পনার দূতকে পাঠাচ্ছেন, কল্পনায় সেখানে পৌঁছে যাচ্ছেন। এবার এই যে কাব্যটা, রবীন্দ্রনাথ ঠাকুর কী করলেন, এই কাব্যটার আধারে তিনি প্রাচীন ভারতবর্ষকে সন্ধান করলেন। কীরকম না, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই এই কাব্যের মধ্যে যেটা দেখালেন সেটা হচ্ছে প্রাচীন ভারতবর্ষ কেমন ছিল। কেমন ছিল সেই ভারতবর্ষ তিনি দেখাচ্ছেন যে প্রাচীন ভারতবর্ষের যে পর্বতগুলো ছিল, যে নদীগুলো ছিল, যে জনপদগুলো ছিল, যে গ্রামগুলো ছিল, সবগুলোর নামগুলোই কি সুন্দর। তিনি বলছেন এই যে বেত্রবতী নদী, শিপ্রা নদী, কিংবা ওই যে বলা যেতে পারে বিন্ধু পর্বত, কৈলাস পর্বত, এই যে পর্বতগুলো কিংবা নদীগুলো কিংবা অবন্তীর মতো নগরীর কথা, এগুলো বলতে বলতে রবীন্দ্রনাথের মনে হচ্ছে এই নামগুলোর মধ্যে একটা শুভ্রতা আছে, একটা পবিত্রতা আছে। আসলে আমরা জানি রবীন্দ্রনাথ কিন্তু নামের ব্যাপারে খুব সচেতন। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন নাম কখনোই নাম নয়, নামের মধ্য দিয়ে একটা বলা যেতে পারে অনুভব, একটা অনুভূতি, একটা ভাবনা নামের মধ্যে ধরা পড়ে। নাম অনেক কিছুকে প্রতিকায়িত করে, নাম একটা সত্তাকে বহন করে। ফলে কালিদাসের কাব্যের মধ্য দিয়ে যখন তিনি প্রাচীন ভারতবর্ষকে সন্ধান করলেন, সেই ভারতবর্ষের এই সমস্ত নদ নদী, এই সমস্ত পর্বত, এই সমস্ত জনপদগুলোর নামের ব্যাপারে তার একটা ভাবনা কাজ করলো যে এই নামগুলো যেন একটা শুভ্রতা, একটা পবিত্রতাকে বহন করছে। যে শুভ্রতা, যে পবিত্রতা আসলে ছিল প্রাচীন ভারতবর্ষেরই বৈশিষ্ট্য। তার আঁতির কথা, প্রাচীন ভারতবর্ষ এমনই শুভ্র ছিল, এমনই পবিত্র ছিল। সেখানকার মানুষের হৃদয়গুলোও ছিল নিষ্পাপ, সেখানে কোনো কৃত্রিমতা ছিল না, ছলাকলা ছিল না, কুটিলতা ছিল না। এই প্রসঙ্গে তিনি কি বলছেন না, সেখানে যখন আষাঢ়ে প্রথম মেঘ দেখা দিত, যখন প্রথম আকাশে মেঘ ঘনীভূত হতো, সেই মেঘ যা বৃষ্টি নিয়ে আসে, যা সুজলা সুফলা ভারতবর্ষকে তৈরি করে, সেই মেঘ দেখলে সেখানকার গ্রামের জনপদের বধূদের হৃদয়টা ভরে উঠত, নতুন সম্ভাবনায় তাদের হৃদয় যেন ভরে উঠত। এবং শুধু তাই নয়, সেই মেয়েদের কথা বলতে গিয়ে তিনি বলছেন তাদের চোখের যে ভ্রুভঙ্গি, সেই ভ্রুভঙ্গির মধ্যে তিনি বলছেন কোনো কুটিলতা ছিল না আজকের মতো। অর্থাৎ সেখানকার গ্রামের জনপদ বধূরা ছিল বুক ভরা ভালোবাসা নিয়ে, তাদের হৃদয়টা ছিল একেবারে নিষ্পাপ। সেখানে তাদের ভ্রুভঙ্গির মধ্যে কোনো কুটিলতা ছিল না, জটিলতা ছিল না, তারা ছিল অনেক বেশি সহজ, অনেক বেশি সরল। সেখানকার যে গ্রামগুলো, বাড়িগুলো, সেই বাড়ির সামনে কেমন জাম্বু বন, জাম্বু গাছের ছায় বাড়িগুলো, জাম্বু মানে জামরুল গাছ, তার তলে বাড়িগুলো, এবং সেখানকার বাড়িগুলোর সামনে সেখানে কেমন করে কেতকীর বেড়া দেওয়া। এই যে গ্রাম জনপদগুলো একটা পল্লীর চিত্রকে তুলে ধরছে, সবটার মধ্যেই যেন একটা বলা যেতে পারে পবিত্রতার ছোঁয়া আছে, একটা নিষ্পাপ, একটা মালিন্যমুক্ত একটা শুভ্রতার স্পর্শ আছে। বিশেষত তিনি যখন অবন্তী নগরীর কথা বলছেন, সেখানকার গ্রামের বৃদ্ধরা সন্ধে হলেই ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে উদয়ন বাসবদত্তার গল্প শোনাতো। এই যে উদয়ন বাসবদত্তার গল্প শোনানো একটা সময়, অর্থাৎ রূপকথার গল্প, সেই গল্প, যে গল্পের ছলে, যে গল্পের সূত্রে, যে গল্পের সেতু দিয়ে একটা জেনারেশনের সঙ্গে, একটা প্রজন্মের সঙ্গে আর একটা প্রজন্ম কত সহজেই যেন একটা হৃদয়ের সম্পর্ক তৈরি করে, যেখানে বিনিময়ের অন্য কোনো মাধ্যম নেই, যেখানে টাকা পয়সার এত হিসেব নেই, যেখানে স্বার্থ নেই, কত সহজেই গল্পের ছলে একটা প্রজন্মের সঙ্গে আর একটা প্রজন্ম বাঁধা পড়ে। এবার এই কথাগুলো বলে তিনি আসলে কি সন্ধান করলেন, আমাদের কাছে প্রাচীন ভারতবর্ষের একটা স্বরূপকে তুলে ধরবার চেষ্টা করলেন। এবার যখনই আমাদের কাছে একটা কোনো কিছু উঠে আসে, তার স্বরূপটাকে আমরা স্পষ্ট করে জানতে পারি, তখনই কি হয়, আমি আর একটা কিছুর সঙ্গে তার তুলনা করতে পারি। এখানে রবীন্দ্রনাথ কালিদাসের কাব্যের মধ্য দিয়ে প্রাচীন ভারতবর্ষকে সন্ধান করলেন। এই প্রাচীন ভারতবর্ষ আর এই ভারতবর্ষের যে শুভ্রতার ছোঁয়া, স্পর্শ বা পবিত্রতা, এগুলোকে যখন তিনি আইডেন্টিফাই করলেন, যখন ধরতে পারলেন, আমাদেরকে চিনিয়ে দিলেন, তখনই তিনি একটা জিনিসে আমাদেরকে এবার নিয়ে এলেন যে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আজকের ভারতবর্ষ কোথায় দাঁড়িয়ে, আজকের বিশ্ব জগৎ সংসার কোথায় দাঁড়িয়ে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখছেন, প্রাচীন সাহিত্য যখন প্রকাশিত হচ্ছে, তারই 2-4 বছর আগে পরে রবীন্দ্রনাথ লিখছেন নৈবেদ্য কাব্য।
এই নৈবেদ্য কাব্যের কবিতাগুলো নিশ্চয়ই আমরা জানি। চিত্ত জেতা ভয়শূন্য, উচ্চ জেতা স্থির। এই যে কবিতাগুলোর মধ্য দিয়ে তিনি ভারতবর্ষের মানুষের মধ্যেকার যে হীনতা, যে কাপুরুষতা, যে সংকীর্ণতা, যে জাত পাতের ভেদাভেদ, যে কুসংস্কারাচ্ছন্নতা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে বিচ্ছিন্ন করে রেখেছে, যেখানে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে যখন তিনি কথা বলছেন তখন তিনি বলছেন স্বার্থের সমাপ্তি অপঘাতে, কিংবা আরও যে সমস্ত কথাগুলো তিনি বলছেন যে শতাব্দীর সূর্য আজি অষ্টমেঘ মাঝে, এই যে কবিতাগুলো যেখানে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে কেমন করে উগ্র জাতীয়তাবাদ একটা শ্রেণীকে, একটা দেশকে আরেকটা দেশের উপর আক্রমণ হানতে প্ররোচিত করছে, একটা দেশ কেমন করে আমি শ্রেষ্ঠ বলে প্রচার করি, ঘোষণা করি, আর একটা দুর্বল দেশের খনিজ সম্পদের উপর থাবা বসাচ্ছে, বুয়োর যুদ্ধের কথা তিনি টানছেন। এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন একটা হিংস্রতার ছবি, তেমনি ভারতবর্ষের মধ্যেও শত শত কুটিলতা, জটিলতা, সংকীর্ণতা, সমস্যা ভারতবর্ষকে কুড়ে কুড়ে খাচ্ছে, যেখানে দাঁড়িয়ে তিনি বলতে বাধ্য হচ্ছেন যে নির্দয় আঘাত করি হে পিত, ভারতবর্ষকে সেই স্বর্গে করো জাগরিত। এই সমস্ত কবিতা যখন লিখছেন সেই সময় দাঁড়িয়ে মেঘদূত প্রবন্ধের মধ্যে প্রাচীন ভারতবর্ষকে সন্ধান করছেন কালিদাসের কাব্যে। এই কালিদাসের কাব্যের যে ভারতবর্ষকে তিনি পাচ্ছেন, আর সেই সময় দাঁড়িয়ে তথা আজকের ভারতবর্ষের সঙ্গে সেই ভারতবর্ষের তুলনা এ তো চলেই আসে। আমরা সেই একই ভারতবর্ষে আছি, অথচ ভারতবর্ষের মধ্যে কত পরিবর্তন হয়ে গেছে। আমরা সেই সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষ, সেই যে সরলতার ছোঁয়া, পবিত্রতার ছোঁয়া, নিষ্পাপ যে ভারতবর্ষ, সেই সরলতার মন্ত্র থেকে আজকে আমরা বিচ্ছিন্ন, আজকে আমরা কুটিল, আজকে আমরা জটিল, আজকে আমরা স্বার্থপর, আজকে আমরা নানা জটিল চিন্তা ভাবনায় একের সঙ্গে অন্যের মাঝে বেড়া জাল বা বেড়া তৈরি করে ফেলেছি। ফলে আমরা বুঝতে পারছি কেমন করে এই প্রবন্ধের শুরুতে প্রাচীন ভারতবর্ষের সন্ধান করার পাশাপাশি আজকের ভারতবর্ষের দিকে তাকে রবীন্দ্রনাথের মধ্যে একটা তুলনা চলে আসছে যে এ কোন ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য থেকে বিচ্যুত, আমরা আমাদের ভারতবর্ষের সেই মাটি থেকে আজকে বিচ্যুত। ফলে আমাদেরকে এবার লক্ষ্য করতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন করে একটা বিচ্ছিন্নতার তত্ত্বকে এখানে খাড়া করছেন। যেমন যক্ষ প্রিয়ার সঙ্গে যক্ষের একটা দূরত্ব ছিল, তিনি তার কর্তব্যে অবহেলা করবার ফলে প্রভুর দ্বারা তিনি নির্বাসিত হচ্ছেন রামগিরি পর্বতে। এই যে যক্ষ আর যক্ষ প্রিয়ার যে দূরত্ব, যক্ষের সঙ্গে যক্ষ প্রিয়ার যে দূরত্বের অভিশাপ, রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন যে প্রাচীন ভারতবর্ষ থেকে আজকের ভারতবর্ষও তো যেন কালের নিয়মে, আমাদেরই দোষে, আমাদেরই স্বার্থপরতায় আমরা যেন আজ অভিশাপগ্রস্ত, যেখানে আমরা কালের স্রোতে প্রাচীন ভারতবর্ষ থেকে আমরাও বিচ্ছিন্ন। এই যে যক্ষের সঙ্গে যক্ষ প্রিয়ার যে বিচ্ছিন্নতা, সেটাকেই যেন নতুন তাৎপর্যে তিনি প্রতিষ্ঠিত করলেন প্রাচীন ভারতবর্ষ থেকে আজকের ভারতবর্ষের বিচ্ছিন্নতাকে। অর্থাৎ এখানে যক্ষ আর যক্ষ প্রিয়ার দূরত্বটা নতুন একটা তাৎপর্য লাভ করলো, যেখানে যক্ষের যে বলা যেতে পারে নির্বাসন, এই নির্বাসিত যক্ষের যে সংসার, এই নির্বাসিত যক্ষের যে বলা যেতে পারে রামগিরি পর্বতে অবস্থান, এটা এই নির্বাসিত জীবনটা যেন আজকের ভারতবাসীর নির্বাসিত জীবন, আজকের ভারতবর্ষের নির্বাসিত জীবন। কোথা থেকে নির্বাসিত? সে অর্থাৎ যক্ষ অলকাপুরী থেকে, তার প্রেমিকার বাসস্থান থেকে, প্রেমিকার কাছ থেকে। এই প্রেমিকা, এই অলকাপুরী আসলে আমাদের প্রাচীন ভারতবর্ষ, যেখান থেকে যক্ষরূপ আমরা প্রত্যেকেই যেন আমাদেরই কর্মদোষে আজকে আমাদের অতীত, আমাদের সেই অলকাপুরী, আমাদের সেই যক্ষ প্রিয়ার থেকে আমরা আজকে বিচ্ছিন্ন, আমরা আজকে বিরহ যাতনায় আচ্ছন্ন, ভারাক্রান্ত। অর্থাৎ যক্ষের সঙ্গে যক্ষ প্রিয়ার দূরত্ব, সেই দুটো চরিত্রের দূরত্ব যেন একটা নতুন তাৎপর্যে একটা ভারতবর্ষ, একটা দেশ, একটা জাতির তার পূর্ব অবস্থান থেকে বিচ্ছিন্নতার একটা নতুন তাৎপর্যকে এখানে তৈরি করছে। অন্যদিকে আর একটা তাৎপর্য কিন্তু এর মধ্যে সন্ধান করতে হবে। একটা তাৎপর্য যেমন প্রাচীন ভারতবর্ষ থেকে আজকের ভারতবর্ষের, তেমনি এই কালে দাঁড়িয়ে প্রতিটি ভারতবাসীর মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে, গোটা দেশ, গোটা জাতি, গোটা বিশ্বময় আধুনিক সময় দাঁড়িয়ে প্রতিটি মানুষের সঙ্গে প্রতিটি মানুষেরও যেন একটা বিচ্ছিন্নতার অভিশাপ যেন আমাদেরকে পেয়ে বসেছে। এবং সেই অভিশাপটাকে আমরা কে বহন করেছি? আমরা কিসের মাধ্যমে বহন করেছি? না, আধুনিক যন্ত্র নির্ভর
কলকারখানা কেন্দ্রিক পুঁজিবাদী আধুনিক নাগরিক সভ্যতাকে বলা যেতে পারে আবাহন করে, যাই বলি না কেন। কেমন করে? আমরা জানি পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর একটি নাটক লিখেছিলেন। নাটকটির নাম রক্তকরবী, যেখানে আমরা দেখতে পাবো যে রাজা কেমন করে নিজেকে জালের আবরণে বেঁধে ফেলেছে। তিনি ওই সর্দারদেরকে দিয়ে, খনি শ্রমিকদেরকে দিয়ে মাটির তলা থেকে তাল তাল সোনা তুলতে জানেন, তিনি সংগ্রহ করতে জানেন, কিন্তু জীবনের মূল স্রোত থেকে তিনি বিচ্ছিন্ন। এই যে বিচ্ছিন্নতা, যাকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর একটা জালের আস্তরণ দিয়ে প্রতিকায়িত করছেন, সিম্বলিক একটা আবেদন তৈরি করবার চেষ্টা করছেন। আমাদের যে বলা যেতে পারে নন্দিনী বারবার বাইরে থেকে ডাক দিচ্ছে, এই জালের আবরণ ছিন্ন করে আসো। এই বিচ্ছিন্নতা আসলে কি? আসলে তো রক্তকরবীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছেন যে পুরনো কৃষিভিত্তিক সভ্যতাকে গ্রাস করছে আধুনিক যন্ত্রনির্ভর পুঁজিবাদী সভ্যতা। যন্ত্র, কলকারখানা আজকের পুঁজিবাদী ধনতান্ত্রিক সভ্যতার মূল ঢাকঢোল, যেটা আমাদেরকে একটা বিচ্ছিন্নতার স্রোতে ভাসিয়ে দিচ্ছে। আজকের এই যন্ত্রনির্ভর সময়ে প্রত্যেকটা মানুষ সম্পদ বলা যেতে পারে সংগ্রহের নেশায় তারা বুঁদ হয়ে আছে। ফলে লক্ষ্মীশ্রী যে ধানের মধ্যে রয়েছে তা থেকে বিচ্ছিন্ন হয়ে কুবেরের সঞ্চয় রূপে ওই তাল তাল সোনা মাটির তলা থেকে তারা সংগ্রহ করতে ব্যস্ত। জীবনের আনন্দ থেকে বিচ্ছিন্ন, মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন। রাজা থেকে শুরু করে এই নাটকে অনেক চরিত্র আছে, কিন্তু রাজাই এখানে নাটককারের মূল অবলম্বন। রাজা চরিত্রকে সামনে রেখে রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক পুঁজিবাদী নাগরিক সভ্যতার যে বিচ্ছিন্নতার যন্ত্রণা, একাকিত্বের যে বেদনা, রাজা চরিত্রের মধ্যে সেটাকেই তিনি দেখাতে চাইছেন, যে এ যুগের প্রত্যেকটা মানুষই যেন নিজের চারিপাশে একটা পরীক্ষা, একটা বেড়া জাল, একটা জালের আবরণ তৈরি করে ফেলেছে। কারণ তার যে সবসময় নিজেকে না জেনে ওই সম্পদ সংগ্রহের মধ্যেই সে যে জীবনের সার্থকতা খুঁজে পেয়েছে, ফলে সে নিজেকে জানতে পারছে না। যে মানুষ নিজেকে জানতে পারছে না, সে তার মনে জীবনে বাঁচার আনন্দ থেকে বিচ্ছিন্ন। সে অন্যকে জানতে পারবে না, অন্যের সঙ্গে সম্পর্কের যে আবেদন, সেই সম্পর্কের আবেদনের যে দাবি, তাকে সে অস্বীকার করবে। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধের মধ্যেও সেই জায়গাটাকে ধরবার চেষ্টা করছেন। আমাদের খুব মনে পড়ে যায় এই প্রসঙ্গে, যদিও লেখক অন্য আরেকজন লেখক, তিনিও এই ভাঙাগড়ার ইতিহাসটাকে খুব দেখান। পুরনো কৃষিভিত্তিক সভ্যতার জায়গায় ধনতান্ত্রিক সভ্যতা কেমন করে এগিয়ে আসছে, কলকারখানা কেন্দ্রিক, রেল লাইন কেন্দ্রিক যে আধুনিক সভ্যতা, তার যে থাবা, সেই পার্থক্যটাকে কিন্তু তিনি দেখিয়েছেন তাঁর হাঁসুলিবাকের উপকথা উপন্যাসে। লেখক হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হাঁসুলিবাকের উপকথা পড়তে গিয়ে হয়তো আমরা সকলেই ভাববো যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোথাও যেন করালিকে জিতিয়ে দিলেন। বনোয়ারি যে একটা প্রাচীন কৌম সমাজের একটা বলা যেতে পারে পুরনো কৃষিভিত্তিক একটা গ্রামীণ অন্তজ শ্রেণীর জীবনের একটা প্রতিনিধি, তাকে কোথাও যেন তিনি হারিয়ে দিলেন। তো এই যে উপন্যাস হাঁসুলিবাকের উপকথা, এখানে কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সামন্ততান্ত্রিক সভ্যতা আর আধুনিক পুঁজিবাদী কলকারখানা কেন্দ্রিক নাগরিক সভ্যতার একটা দ্বন্দ্বকে দেখিয়েছেন। কিন্তু সেখানে কে জিতলো আর কে হারলো, এই কথার থেকেও বড় হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু ভাবনা, যেখানে বনোয়ারির মধ্য দিয়ে তিনি পুরনো সভ্যতার অনেক অন্ধকার, ওই বাঁশবাদী গ্রামের যে বাঁশের অন্ধকার, সেই সব কিছুর পরেও যে কথাটা আমাদেরকে এই এত অন্ধকারের মধ্যেও যে আলোটাকে তিনি ধরাতে চেষ্টা করেছিলেন, যেটা আমাদের পুরনো সভ্যতার, আমাদের প্রাচীন কৃষিভিত্তিক সভ্যতার একটা, বা বলতে পারা যেতে পারে গ্রামকেন্দ্রিক সভ্যতার একটা বৈশিষ্ট্য ছিল, সেটা কিন্তু তিনি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে বনোয়ারি বলছে যে এত জমিতে চাষবাস করেও তোদের যদি পেটের খিদে না মেটে, তাহলে ওই কলকারখানা তোদের খিদে মেটাতে পারবে না। ওখানে লোভ বাড়বে, টাকা পয়সা পাবো, কিন্তু সেই টাকা আরও উপার্জনের নেশা তোদেরকে পেয়ে বসবে এবং সেটা একটা রোগে পরিণত হবে। অর্থাৎ এই মাঠের ফসল যদি তোদের খিদে না মেটাতে পারে, তো কখনোই ওই কলকারখানায় কাজ করে কিছু পয়সা, কাঁচা পয়সা কখনো তোদের খিদে মেটাতে পারবে না, বরং লোভ বেড়ে যায়। বাঁশবাদী গ্রামের বাঁশঝাড়, সে তো শুধু অন্ধকারকে ডাকে না, সে আসলে ওই বাঁশঝাড়ে যে লেগে লেগে থাকা বাঁশগুলো, ওটা আসলে সঙ্ঘবদ্ধ জীবনের একটা প্রতীক। এই যে গ্রামীণ সভ্যতাগুলো একটা সঙ্ঘবদ্ধভাবে বাঁচে, এই সঙ্ঘবদ্ধ জীবনটা, একে অন্যের জন্য বাঁচা, একজন আরেকজনের মনের খবর রাখছে, একজন অকপটে আরেকজনের কাছে এবং অন্যজন আরেকজনের কাছে নিজের মনটাকে প্রকাশ করছে। ফলে একজনের সুখ দুঃখ, একজনের মনের হদিশ আরেকজন
উপার্জন পাচ্ছে, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু আজকের নাগরিক সময়, আজকের পুঁজিবাদী সময়, আজকের উপার্জনের নেশায় বুঁদ হয়ে থাকা এই গোটা ধনতান্ত্রিক সমাজের ঘোড়দৌড়ের খেলায় আজকে কিন্তু মানুষ সেই সম্পর্কটাকে হারিয়েছে। ফলে আজকের সময় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই যেন একটা পুঁজিবাদী সময়ের স্রোতে গা ভাসাতে গিয়ে আরও উপার্জনের নেশায় তারা বুঁদ হয়ে, তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার নেশায় এতটাই বুঁদ হয়ে আছে যে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্কের মাঝখানে আজ বিস্তর ব্যবধান। আমরা কেউ কারো মনের খবর রাখতে পারি না। এই যে বিচ্ছিন্নতা, এই যে একাকিত্বের যন্ত্রণা, এটা আজকের নাগরিক সভ্যতার সবথেকে বড় অভিশাপ। তাই তো আজকে এত ডিপ্রেশন, তাই তো এত আজকে একাকিত্ব থেকে মানুষের মধ্যে নানা নেতিবাচক দিক তাদের জীবনে নেমে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে একদিকে প্রাচীন ভারতবর্ষ থেকে আজকের ভারতবর্ষের যেমন বিচ্ছিন্নতাকে দেখাচ্ছেন, তেমনি আজকের ভারতবর্ষে, আজকের বিশ্বে, আজকের এই পুঁজিবাদী সভ্যতার এই ধনতান্ত্রিক সময়ে ভারতবর্ষের সেই প্রাচীন ভারতবর্ষ, যে ভারতবর্ষে গ্রাম ভিত্তিক একটা সভ্যতা ছিল, সময় ছিল, সেখান থেকে আজকের এই শহুরে নাগরিক সভ্যতার যুগে প্রত্যেকটা মানুষই যেন তেন প্রকারে গুছিয়ে নেবার চেষ্টায় এতটাই বুঁদ যে এই মেটেরিয়ালিস্টিক সময় দাঁড়িয়ে মানুষ বাহ্য সম্পদের পুজো করতে বা তার আরাধনা করতে এতটাই ব্যস্ত যে তাদের অন্তরের সাধনার করে ওঠা হয় না। ফলে নিজেকে সে যেমন জানে না, তার কি ভালো লাগে না লাগে সে যেমন বুঝতে পারে না, তেমনি অন্যের ভালো মন্দগুলোকেও বোঝার ক্ষমতা তার থাকে না। রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেন খুব চমৎকারভাবে যে একালে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের মাঝখানে যেন একটা বিস্তর জলরাশির দূরত্ব। কেউ কারো মনের খবর রাখে না। আমরা কল্পনায় তার মনের মধ্যে প্রবেশ করতে পারি, সশরীরে যেতে পারি না। সশরীরে মানে আমরা সত্যিকারের তাকে জানতে পারি না। আমরা বড় জোর অনুমান করতে পারি, ভাষা অনুমান। যেমন করে আজকে সোশ্যাল মিডিয়াতে কারো হাসি মুখের একটা ছবি দেখলে আমার মনে হয় ও বোধহয় খুব ভালো আছে, কিন্তু তার চাপা কান্নাগুলো আমরা জানতে পারি না। কারণ আজকে যে আমরা শুধু দেখাতেই ব্যস্ত, এই বাহ্যভাবে দেখানোর চেষ্টাটা এতটাই প্রবল, এতটাই দেখানদারির সময় আমরা ব্যস্ত যে আমরা ভেতর পর্যন্ত, অন্দরমহল পর্যন্ত পৌঁছতে পারি না। একালে প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের সেই হৃদয়ের যোগটাই ছিন্ন হয়ে গেছে। কারণ এই পুঁজিবাদী সভ্যতার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে একের সঙ্গে অন্যের, একের জন্য অন্যের বাঁচা, সেই মন্ত্রটা থেকে আমরা বিচ্ছিন্ন। আমরা একজন আরেকজনের জন্য বাঁচি ঠিকই, কিন্তু সেটা অন্যের ভালোর জন্য নয়, অন্যকে দেখানোর জন্য। আমার কতখানি সম্পদ আছে, আমার কতখানি ব্যাংক ব্যালেন্স আছে, এই যে দেখানদারির সময়টা নিজেকে কতখানি শূন্য করে সেটা যেমন বড় কথা, অন্যের সঙ্গে আমার সম্পর্কটাকেও আজকে খুব একেবারে বাস্তব একটা বলা যেতে পারে একটা গণিতের অঙ্কের মতো খুব হিসাবের একটা সম্পর্ক তৈরি করে। ফলে একই ছাদের নিচে একই পরিবারে থাকা মানুষগুলোও শুধুমাত্র প্রয়োজনের খাতিরে যেটুকু যোগাযোগ একে অন্যের সঙ্গে রাখে সেটুকুই, তাদের মধ্যে সেই হৃদ্যতার যোগ নেই, তাদের মধ্যে সেই ভালোবাসার সম্পর্কটা সেই নেই, তাদের মধ্যে একটা বিস্তর দূরত্ব তৈরি হয়ে গেছে। বড় ব্যস্ত আমরা। এই যে ব্যস্ত সময়ে প্রতিটা মানুষের সঙ্গে যে দূরত্ব, এক দুদ্বন্দ্ব, কথা বলার সময় নেই। একজন আরেকজনকে কথা বলতে গেলেই হয়তো কিছুক্ষণ পরে সে মনোযোগ হারাচ্ছে। আজকের এই বাহ্য সম্পদ প্রিয় এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এই সময় দাঁড়িয়ে এমন একটা স্রোতে গা ভাসাচ্ছি যেখানে কারো কষ্টের কথা, অন্তরের কথা দুদ্বন্দ্ব বসে শোনার মতো ধৈর্য আমাদের নেই। ফলে এই যুগ আমাদেরকে বিচ্ছিন্ন হতে বলে, একাকিত্বের যন্ত্রণায় ভোগায়, আমরা অভিশাপগ্রস্ত। ফলে যক্ষের সঙ্গে যক্ষ প্রিয়ার যে দূরত্ব, তা যেন নিখিল মানুষের হৃদয়ের যে বিচ্ছিন্নতার যন্ত্রণা, একজনের সঙ্গে আরেকজনের হৃদয়ের যোগের যে সূত্রটা যে হারিয়ে যাওয়া, সেই যন্ত্রণা, অর্থাৎ নিখিল মানুষের যে বিরহ বেদনা, প্রতিটা মানুষের সঙ্গে প্রতিটা মানুষের যে বিচ্ছিন্নতার যন্ত্রণা, যে কাতরতা, তাকে যেন প্রতিফলিত করছে। দুই রকম বিচ্ছিন্নতা, ভারতবর্ষ থেকে আজকের ভারতবর্ষ, প্রাচীন ভারতবর্ষ থেকে, আর একালের প্রতিটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের যে বিচ্ছিন্নতা, যে একাকিত্বের যন্ত্রণা, দুটোকেই ওই যক্ষের সঙ্গে যক্ষ প্রিয়ার দূরত্বের আধারে তার আশ্রয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন মেঘদূতে। এবং এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশিষ্টতা যে তিনি কত বড় মাপের শিল্পী। কালিদাসের মেঘদূত কাব্যকে
তার আধারে প্রাচীন ভারতবর্ষকে শুধু সন্ধান করা নয়, সেই ভারতবর্ষে আমরা ফিরে যেতে পারি কল্পনায়। আমরা সশরীরে আর যেতে পারি না, কিন্তু কল্পনা করতে গেলেও একটা বাস্তব ভিত্তি থাকে। আমরা কখনোই কোনো বাস্তব পূর্ব অভিজ্ঞতা না থাকলেই কল্পনায় কখনো কোথাও যেতে পারি না, তার জন্য একটা অভিজ্ঞতা থাকে। কিন্তু প্রাচীন ভারতবর্ষকে আমরা চিনব কীভাবে, কেমন করে কল্পনায় সেখানে যেতে পারি? না, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কালিদাসের কাব্যের সূত্রে আমরা প্রাচীন ভারতবর্ষকে জানতে পারি, এবং সেই সূত্রেই সেই ভারতবর্ষের সঙ্গে আজকের ভারতবর্ষের বিচ্ছিন্নতাকে আমরা বুঝতে পারি। সেই কষ্ট রবীন্দ্রনাথ আমাদের কাছে তুলে ধরেছেন, এবং যেখানে আমরা শুধুই কল্পনায় যেতে পারি। আর আজকেও প্রতিটা মানুষের সঙ্গে প্রতিটা মানুষের সেই একই বিচ্ছিন্নতার যন্ত্রণা, সেই যক্ষ আর যক্ষপ্রিয়ার বিরহ বেদনার সমান যা। রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত প্রবন্ধ নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।